Good morning, dear students. How are you? I am also fine by the grace of Almighty Allah. In our last class, we discussed a part of equations. Today, I am going to discuss with you about the rest of the part of equation. As the equation is an important grammatical item for 19 students, this is why we have to take the class very carefully. If we take the class very carefully, I hope you will be able to understand how to do the equations. Okay, dear students, as the today's class is more difficult than previous class, I think if I talk with you about the complicated problems, I hope you will be better to understand if I say Bangla. This is why I am going to take this class in Bangla. Okay? I will try my level best to take the class as per my capacity. Okay? Thank you, student. Listen to my lecture very carefully and look at the whiteboard. শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে আগেই এই পাঠের কিছু অংশ একুশের কিছু অংশ আলোচনা করেছিলাম এবং আমি আজকে বাকি অংশটা আলোচনা করব। যেহেতু আজকের পাঠটা আগের পাঠের তুলনায় একটু জটিল, এই কারণে আমি ভেবেছি তোমাদের সাথে যদি বাংলায় ক্লাসটা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগের পাঠের সাথে মিল রেখে আজকের বাকি অংশটা তোমরা একটু লক্ষ্য করো। আমি প্রথম দিন তোমাদেরকে সাবজেক্ট পরিবর্তন দেখিয়েছিলাম, আজকে আবার কিছু দেখাবো। যদি একুশন করার সময় কোনো বাক্যের সাবজেক্ট আল্লাহ বা গড হয়, এই ক্ষেত্রে আল্লাহ এবং গডের প্রণাম হবে হি। এখানে মনে রাখতে হবে যে আল্লাহ এবং গডের পরিবর্তে হি লেখার সময় এইচটা বড় হাতে দিতে হবে। আল্লাহ এবং গডের নাউন, তার প্রণাম হবে হি। কিন্তু আমরা কেন হিটা বড় হাতের এইচ দিয়ে লিখলাম, এর একটাই কারণ, আল্লাহ এবং গড একটা সুপ্রিম পাওয়ারওয়ালা সাবজেক্ট। দিস ইজ ওয়াই আমরা এই হিটা লেখার জন্য, আলাদা করার জন্য অন্যান্য প্রণামের চেয়ে আমরা এইচটা বড় হাতে দিলাম। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর পূর্বের নিয়মেই যদি সাবজেক্ট, যদি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয় তোমরা নেগেটিভ করবে, আর নেগেটিভ হলে তোমরা অ্যাফার্মেটিভ করবে। তো আমি তোমাদেরকে উদাহরণ সহকারে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ হেল্পস আস অল। এটা বাংলা অর্থ করে আল্লাহ আমাদের সকলকে সাহায্য করেন। এখানে আল্লাহ সাবজেক্ট, এটা নাউন, এটা সুপ্রিম পাওয়ারের একটা সাবজেক্ট। হেল্পস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস আছে, আমরা আগে বলেছিলাম ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ হবে। আর যেহেতু একটু নেগেটিভ করতে তো আমরা নট বসালাম, ডাজন্ট হি শেষের প্রশ্ন ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথম ক্লাসে হয়তো মনের ভুলেই বলতে পারি নাই সম্ভবত। তোমরা একটা কথা মনে রাখবা, এক কোশ্চেন করার সময় স্টেটমেন্টের পরে কমা থাকবে এবং উত্তরের বেলায় তোমরা যে উত্তরটা লিখবে, যে অবজুলের বার্বটা লিখবে, সেই অবজুলের বার্বের প্রথম বর্ণটা ছোটো হাতের বর্ণতে লিখতে হবে, শেষে প্রনাউন দিবে। প্রনাউন দেওয়ার পরে কী করবে, প্রশ্নদের চিহ্ন দিতে হবে। এক কোশ্চেনের এখানের বর্ণটা অর্থাৎ উত্তরের যে অবজুলের ভার্বটা, অবজুলের অবশ্যই তোমাদের কী করতে হবে, ছোটো হাতের বর্ণতা লিখতে হবে এবং প্রনাউন শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। ওকে, আমি এখন তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের টেক কোশ্চেনের ক্ষেত্রে কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড আছে। এই নেগেটিভ ওয়ার্ডগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন ধরো আমি লিখলাম নেভার, সেলডম, scarcely, rarely, none, no one, nowhere, তারপর আছে নিদার,
হার্ডলি, লিটল, ফেয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই শব্দগুলো কোনো বাক্যে পাই, নেভার, সেলডম, স্পেশালি, রেয়ারলি, নান, নো ওয়ান, নোহোয়ার, নিদার, হার্ডলি, লিটল, ফিউ, তাহলে আমরা ধরে নেব যে এই বাক্যটা অবশ্যই নাবোধক অবস্থায় আছে। আমাদেরকে এটা হাবুদুকে উত্তর করতে হবে। আমি তোমাদেরকে যে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দি বয় seldom comes here। এই ধরনের একটা বাক্য যদি দেখে, আমরা তো বলেছি যে সেলডমটা নেগেটিভ ওয়ার্ড, আমাদেরকে এটা অ্যাফার্মেটিভ করতে হবে। উত্তর আমরা লিখব দি বয় seldom comes here, does he। উত্তরটা হবে does। এইভাবে তোমরা যতগুলো শব্দ দিয়ে ইউজ করো না কেন, এই শব্দগুলো থাকলে কি করবো, উত্তরটা নেগেটিভ হবে। এবং যদি আমরা এমন একটা উত্তর লিখি, একটা প্রশ্ন লিখি, নান ইজ নান আন্ডার দি সান। কি করা যেতে পারে, আমাদের এখানে নান আছে, এই নান থাকলে একটা নেগেটিভ ফর্মে আছে, আমরা অ্যাফার্মেটিভ ফর্মে নিয়ে যাবো। আর এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব ইজ। তো আমরা যদি নাম থাকে কোনো বাক্যের সাবজেক্ট তারপর দেওয়া হয়, সাবজেক্টটা যদি দেওয়া হয়ে যায় তো দেওয়ার পরে ইজ বসে না, সাধারণত কখনোই বসবে না। এই কারণে আমরা এই ইজটাকে পরিবর্তন করে আমরা আর করে ফেলবো। আর যেহেতু বাক্যটা নামবোধক আছে, হাবোধক হবে, উত্তর হবে আর দে। উত্তর হবে আর দে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি তোমাদের সুবিধার জন্য সাবজেক্টে আর একটা কথা বলি। তোমরা যদি কখনো বাক্যে সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন পাও, এই ক্ষেত্রে একটা সূত্র তোমাদেরকে আমি বলে দিচ্ছি। 1 2 3 ইকুয়াল টু হবে উই, 2 and 3 ইকুয়াল টু হবে দে, সরি ইউ। আর যদি আমাদের 3 প্লাস 3 ইকুয়াল টু হবে দে। আমরা এই 1 2 3 কি মিন করলাম? 1 মানে এখানে ফার্স্ট পারসন স্যার বুঝালাম, 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন। তাহলে বোঝা গেল কোনো বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হয়, টেক কোশ্চেনের পরিবর্তে, টেক কোশ্চেন করার সময় আমরা এই নাউনগুলোর পরিবর্তে বা এই প্রনাউনগুলোর পরিবর্তে আমরা উই করি। যদি এমন পাওয়া যায় যে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন পাওয়া যায়, তাহলে আমরা তার পরিবর্তে ইউ করব। যদি দুইটাই থার্ড পারসন পাওয়া যায়, আমরা এক্ষেত্রে দে করব। আমি আমাদের উদাহরণ সহকারে একটু বুঝিয়ে দিই। ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন এন, আই ইউ এন, হি, আর এম responsible for this। এক বাক্যটা ফলো করো, তোমাদের কাছে বাক্যটা একটু জটিল মনে হতে পারে। এখানে সাবজেক্ট আছে আই, ইউ এন্ড হি। আমি বলেছিলাম আই মিন্স 1, ইউ মিন্স 2 and he means 3। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তিনটা মিলে এবারকার সাবজেক্ট। তাহলে আমরা উত্তর কি লিখব? I, you and he am responsible। এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে এমন যে এখানে সাবজেক্ট হল হি, এখানে এম হল কেন? তো মনে রাখবা, যদি কোনো বাক্যে দোষ স্বীকার করা হয়, দোষ, তাহলে প্রথমে ফার্স্ট পারসন বসে, যেহেতু ফার্স্ট পারসন আগে বসে এবং ওই বাক্যের ভার্বও ফার্স্ট পারসনের সাথে মিলিয়েই বসে, এই কারণে এখানে যেহেতু ফার্স্ট পারসন আই, আমাদের ভার্বটা হয়েছে এম। তো উত্তরটা হয়ে যাবে উই। উত্তরের বেলা আমাদের প্রণামগুলো পরিবর্তন হবে উই, যেহেতু উই হবে এটা এম এর পরিবর্তন হয়ে যাবে আর, আর বাক্য নাম হলো আরন উই। উত্তর হবে আরন উই। ওকে, এবার আমরা 2 নম্বরটা একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। দেখো 2 এবং 3 দেয়া, ইউ এন্ড মিনা
You and Meena got A plus. You and Meena got A plus. এখানে you আর Meena ফার্স্ট সেকেন্ড পারসন ও থার্ড পারসন আছে। এই ক্ষেত্রে আমাদের প্রোনাউন পরিবর্তন হবে you, আর যেহেতু গট কথার পাস্ট টেন্স এখানে উত্তর হবে did, নাম উত্তর করে যেন didn't you, উত্তর হবে didn't you। আমি তোমাদের সুবিধার জন্য পরের উদাহরণটা দিয়ে দিই। সেকেন্ড পারসন থার্ড পারসন যদি হয় তাহলে উত্তর কি হতে পারে? রিনা এন্ড বিনা আর ফ্রেন্ডস। এখন আমরা লিখলাম রিনা এবং বিনা তারা বন্ধু বান্ধবী। এখানে রিনা হচ্ছি, বিনা হচ্ছি, এর মানে এটা থার্ড পারসন, এটা থার্ড পারসন। এক্ষেত্রে উত্তর হবে দে, যেহেতু বাইকের কৌশলের আর উত্তরের আরন আরন। ওকে, এই সাবজেক্ট পরিবর্তন আমার আগের ক্লাস এবং আজকের ক্লাসের একটু তোমরা যদি লক্ষ্য করে দেখো তো আমরা যে সমস্ত সাবজেক্টগুলো কীভাবে পরিবর্তন হবে, নাউন থেকে কীভাবে প্রনাউন হবে আগে দেখিয়েছিলাম এবং আজকের ক্লাসে মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিয়েছি। চলো আমরা আমাদের ট্যাগ কোশ্চেনের পরবর্তী অংশ নিয়ে কথা বলি। শিক্ষার্থী বন্ধুরা, ট্যাগ কোশ্চেনে কখনো কখনো দেখবা তোমাদের যে কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয়। কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হলে আমরা তখন কী করবো? আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, ইফ ইউ কাম, তুমি যদি আসো, আই শ্যাল হেল্প ইউ। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে ইফ ইউ কাম আই শ্যাল হেল্প ইউ, এখানে দুইটা ক্লজ আছে। এই দুটো ক্লজের মধ্যে একটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ করবো আর একটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ করবো। আর কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এটা আমাদেরকে বুঝতে হবে। আর ট্যাগ কোশ্চেন করার সময় সবসময় প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোশ্চেন হয়। যেহেতু প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোশ্চেন হয় তাহলে আমাদেরকে এখানে দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজের মধ্যে কোন ক্লজটা প্রিন্সিপাল ক্লজ সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো তোমাদের সহজ একটা চিনার উপায় হলো যেই সমস্ত ক্লজের আগে কনজাংশন থাকে সেই ক্লজটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, আর যার আগে কনজাংশন থাকে না সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদের ইউ কামের আগে ইফ আছে, একটা কনজাংশন, সুতরাং আমরা এটাকে ধরে নিব সাবঅর্ডিনেট ক্লজ। আর আই শ্যাল হেল্প ইউ এটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা স্বাধীন বাক্য, এই জন্য আমরা পরের অংশ ট্যাগ করবো। তো পরের অংশ ট্যাগ করলে ওগুলি হচ্ছে শ্যালকে শ্যাল লেখার জন্য এটাকে শ্যান করতে হয়, আর আয়ত প্রণাম পরিবর্তন করতে শ্যানটাই। এখন আমি প্রথমে একটা ইউজ করলাম ইফ। এমনও হতে পারে যে কনজাংশনটা মাঝখানে আছে, তাহলে তোমরা কি করবা দেখো, he missed the class because he was ill। এখানে লক্ষ্য করে দেখো, এবার আমাদের কনজাংশন মাঝখানে বসছে, তাহলে আমরা কোনটাকে প্রিন্সিপাল ক্লজ ধরবো আর কোনটাকে সাবঅর্ডিনেট ক্লজ ধরবো। বলেছিলাম স্যারে যে যেই ক্লজের আগে কনজাংশন থাকবে সেই ক্লজের নাম সাবঅর্ডিনেট ক্লজ, আর এটার নাম প্রিন্সিপাল ক্লজ। আমাদের ট্যাগ করার সময় প্রিন্সিপাল ক্লজ দিয়ে ট্যাগ করতে হবে। তো আমরা প্রিন্সিপাল ক্লজ যদি ট্যাগ করি, এই বিটে বারবার মিক্সড, এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স আছে, আমাদেরকে বি বার আনতে হবে। তো বি বার আমরা ডি আনবো, আর বাই করে নাম উল্লেখ করার জন্য আমরা নট বসো ডি ডন, আর হির কোনো পরিবর্তন নেই, ডি ডন হি। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ করতে চাই তাহলে আমরা কোন অংশটাতে কীভাবে করবো, কীভাবে চিনব। এখানে একটা ব্যতিক্রম আছে, তোমাদেরকে আমি বলে দিই। যদি কোনো বাক্যের কনজাংশন দ্যাট হয় তাহলে মনে করবা দ্যাটের পরের অংশ ট্যাগ হবে। হি said that honesty is the best policy। এখানে আমি একটা বাক্য লিখতে হয়, he said that honesty is the best policy। এখন আমরা
এখানে দ্যাট কনজাংশন পেলাম। যদি আমরা আগের সূত্রে চলে যাই তাহলে এটা হয়ে যায় সাবজেক্ট ক্লজ, এটা হয়ে যায় প্রিন্সিপাল ক্লজ। কিন্তু একটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যদি কোনো ব্যক্তি দ্যাট কনজাংশন হয় তাহলে দ্যাটের পরে যে ক্লজটা আছে সেই ক্লজের ট্যাকেশ হবে। তাহলে আমরা এখানে আসলে ইজ নাবুদ করার জন্য নট ইজন্ট ইট, যেহেতু এটা একটা কন্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে ধরা ছোঁয়া যায় না, এটা একটা গুণবাচক শব্দ। এই কারণে আমরা এটার পরিবর্তে এই অনিষ্টির পরিবর্তে আমরা ইট বসাবো। ওকে বন্ধুরা, এবার দেখো তোমাদের সাথে আমরা আরো দুই প্রশ্ন নিয়ে কথা বলি। কোন বাক্যের সাবজেক্ট যদি নট অনলি বাট অলসো neither nor either or, অর্থাৎ জোড়ায় জোড়ায় যে সমস্ত কনজাংশন হয়, যেমন নট অনলি বাট অলসো একটা জোড়া, neither nor একটা জোড়া, either or একটা জোড়া, জোড়ায় জোড়ায় যদি কোনো কনজাংশন বসে কোনো বাক্যে, তাহলে আমরা এই কনজাংশনের পরে যে ক্লজটা থাকবে সেই ক্লজ অনুযায়ী আমাদেরকে ট্যাগ করতে হবে যে আমরা এই ধরনের যদি বাক্য কোন ধরনের নট অনলি বাট অলসো নাইদার নট আইদার অর, এগুলোর মানে আমরা কি বলি জোড়ায় জোড়ায় কনজাংশন। এই জোড়ায় জোড়ায় কনজাংশনের ক্ষেত্রে আমাদেরকে পরের অংশ, অর্থাৎ এটা যে জায়গায় ইউজ হবে তার পরের অংশ ট্যাগ করতে হবে। আমি একটা বাক্যে লিখি নট অনলি সরি স্যার Meena is not only a bright student but also a good player. আমরা এখানে জোড়াজোড়ি কি লিখলাম, মিনা ইজ নট অনলি এ ব্রাইট স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার। তাহলে আমাদের এখানে নট অনলি ইউজ হয়েছে, পরবর্তীতে এখানে বাট অলসো ইউজ হয়েছে। তাহলে আমাদের জোড়ায় জোড়ায় কনজাংশনে কি বলা হয়েছিল যে বাট অলসো বাট অলসো এ গুড প্লেয়ার। মিনা ইজ নট অনলি এ ব্রাইট স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার। তাহলে আমরা কি ধরলাম যে মিনা ভালো ছাত্রী নয়, সে একে ভালো খেলোয়াড়ও বটে। তাহলে আমরা এই বাক্যটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ধরব। তাহলে আমরা লিখব ইজেন্ট শি, এখানে অর্জুনের ভার্ব আছে ইজেন্ট শি, ইজেন্ট শি। যদিও দুইটা অংশই সাবজেক্ট সেম, তোমাদের উদাহরণের জন্য আমি আরেকটু বুঝে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। নট অনলি আই, not only I missed the function but also my friends missed it. এবার লক্ষ্য করে দেখো, not only I missed the function but also my friend missed it. আমরা দিয়ে লিখতাম not only I but also my friend missed the function, তাও বাক্যটা হতো। আমি তোমাদের বোঝার জন্য লিখছি, এখানে not only যুক্ত বাক্য এটুকু পর্যন্ত আর but also যুক্ত বাক্য এটুকু পর্যন্ত। তাহলে আমরা বলছিলাম but also পরের অংশ ট্যাগ করলে এখানে আছে missed, তার পরিবর্তে হবে did, বাক্যটা নাম হতে পারে not, আর ফ্রেন্ডসের পরিবর্তে they, উত্তর হবে ডিটা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই কনজাংশনগুলো যদি জোড়ায় জোড়ায় কনজাংশনগুলো থাকে তাহলে তোমরা যে কাজটা করবা পরের কনজাংশন অনুযায়ী ট্যাকেশন করবে। আরও যে একটা উদাহরণ দেখো, যা অন্য কনজাংশন তো হতে পারে। কোনো বাক্যে যদি এস ওয়েল এস as well as
along with, together with, as well as along with, together with, accompanied by, where, এই কনজাংশনগুলো যদি সাধারণত এই কনজাংশনগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা ট্যাগ করার সময় বাক্যের প্রথম অংশ অনুযায়ী ট্যাগ করব। আমরা দেখে যা করবো যে এই কনজাংশনগুলো আমরা যদি কোনো বাক্যে পাই তাহলে আমরা কি করব, প্রথম কনজাংশন অনুযায়ী ট্যাগ করব। তো আমরা যদি লিখি রুবিন as well as his father helped the helpless. তাহলে আমরা কনজাংশন পেলাম রুবিন as well as his father helps the helpless. ওকে, help the helpless। তাহলে আমরা এখানে রুবিন আমাদের আজকের সাবজেক্ট, যেহেতু এখানে as well as কনজাংশন আছে তাহলে আমরা এখানে আছে হেল্প প্রেজেন্ট ইনটেন্স ভার্বের অক্সিলারি ভার্ব আমরা ইউজ করব ডাজ বাক্য নেগেটিভ করার জন্য নট, ডাজন্ট, আর রুবিন গুরুর আমরা ডাজন্ট। বন্ধুরা আমরা কি বলেছিলাম যে as well as যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, as well as এর উপর যে সাবজেক্টই থাকুক আমার ওইদিকে তাকানোর দরকার নাই, as well as এর আগে যে সাবজেক্ট আছে সে অনুযায়ী ট্যাগ হবে। তাহলে as well as এর আগে আছে রুবিন, আমরা রুবিনকে সাবজেক্ট করে ট্যাগ কোশ্চেন করবো, ওইখানে যাই থাকুক ওইটা থেকে আমাদের তাকানোর দরকার নেই। টেন্স অনুযায়ী আমরা বিভাগ ইউজ করবো আর বাক্য হাবু থাকলে না বোধ করবো। ওকে বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। তোমরা যদি কোনো বাক্যে উইশ পাও, উইশ আমরা উইশ বলতে সাধারণত কি বোঝাই, কারোর জন্য দোয়া করা, প্রার্থনা করা, উইশ করা। যদি কোনো বাক্য দিয়ে তুমি দেখো যে বাক্যটা উইশ করা হয়ে যাচ্ছে বোঝান যায়, তাহলে আমরা উইশ করা হলে আমি একটা উদাহরণ দেই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধুরা লক্ষ্য করো, হ্যাপি বার্থডে টু ইউ যদি বলি তাহলে আমরা সাধারণত এটা দেখতে বুঝে যে আমি একজন উইশ করলাম। তা উইশটা কে করলাম? আমি করলাম। আই উইশ মাই ফ্রেন্ড, আই উইশ ইউ হ্যাপি বার্থডে। বাক্যটা আমরা এমন না বলে আমরা বলি হ্যাপি বার্থডে টু ইউ। তাহলে যদি উইশ করা হয় তাহলে সবসময় সাবজেক্ট হবে আই। তো এখানে প্রেজেন্ট টেন্সের বাক্য তো ডোন্ট আই। গুড বাই, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস। এখানে এটা কি বোঝায়? এটাকে উইশ করা বোঝায়। তাহলে আমরা গুড মর্নিং ডোন্ট আই, যদি আমরা উইশ করা বোঝাই তাহলে আমরা সবসময় সাবজেক্ট হিসেবে কী ব্যবহার করবো? আই, প্রোনাউন হিসেবে আই, আর বাক্যটা প্রেজেন্ট টেন্স থাকলে ডোন্ট আই, পাস্ট চলে ডোন্ট আই। উইশ করা হলে এবার আমরা তোমাদের সাথে একটু আলোচনা করবো ইম্পারেটিভ সেন্টেন্সের এক কোশ্চেন নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সের এক কোশ্চেন একটু ফলো করো। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলোকে মিন করা হয়। তাহলে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই জাতীয় বাক্য যেমন এমন হতে পারে ডু দা ওয়ার্ক, কাজটা করো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডু নট ডিস্টার্ব দ্য ক্লাস, ডিস্টার্ব দ্য ক্লাস এমন হতে পারে। let me finish, let me finish, let's discuss about
এক কোশ্চেন। এই যে দুই বাক্য বললাম আমরা এটা দেবো ইম্পারেটিভ সেন্টেন্স। এটা যদি হাবুদুক হয় তাহলে তোমরা সবসময়ই এটাকে উইল ইউ অথবা ওন্ট ইউ, এটা তোমাদের ইচ্ছা করতে পারবা। উইল ইউ বা ওন্ট ইউ এক্ষেত্রে একটা স্বাধীনতা আছে। আমাদের একটা কোশ্চেনের বেলায় হয়তো যদি হাবুদুক থাকে তুমি দুইভাবে করতে পারবা, হয়তো বা এটাকে হাবুদুক করে করতে পারবা, না বুদুক করে করতে পারবা। কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্স বা একটা কোশ্চেনটা না বুদুক থাকে তাহলে অবশ্যই তোমাকে হাবুদুক করে করতে হবে, অবশ্যই। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো উইল ইউ। আমি তোমাদের জন্য আরেকটা বাক্য লিখেছি, দেখো যদি কোনো বাক্যের শুরুতে লেট থাকে, যদি লেট মি আছে এখানে লেট মি, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স লেট মি থাকে, লেট ইন থাকে, লেট হার থাকে, তাহলে তোমরা অবশ্যই শ্যাল আই, শ্যান্ট আই হবে। আর লেটস যদি থাকে লেটস, তাহলে সবসময় শ্যাল উই হবে, শ্যাল উই। এই লেটস কথাটা কখনো লেটাস থাকতে পারে, লেটাস প্ল্যান আউট। এখানে এই লেটস কথাটাকে একটা সংক্ষিপ্ত আকারে বোঝানো হয়েছে লেটস। এখানে আমাদের ইউটাকে ওমিট করা হয়েছে, এখানে আমরা একটা অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করেছি, তার মানে লেটাস। এমন লিখে থাকলে লেটস করবো, আর কীভাবে লিখে থাকলে সরাসরি উচ্চারণ করতে পারবো লেটাস। তো লেটাস প্ল্যান আউট এমন যদি হয় তাহলে তোমরা অবশ্যই এটাকে কী করবা, শেয়ার উই। ওকে বন্ধুরা, আমরা জন্য পরবর্তীতে আমরা এক কোশ্চেনে আরও কিছু অংশ আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তোমরা দেখবা এমন আমি একটা বাক্য লিখি তোমাদের বোঝার জন্য, দ্যাট হি লিভস ইন সিলেট ইজ নোন টু মি। দ্যাট হি লিভস ইন সিলেট ইজ নোন টু মি। এখানে বন্ধুরা তোমরা একটু দেখো যে আমরা এখানে দ্যাট হি লিভস আছে, আবার এখানে ভার্ব ইজ আছে। তো আমরা কি করব এই ক্ষেত্রে? দ্যাট হি লিভস ইন সিলেট ইজ নোন টু মি, এটা তোমাদের মনে রাখতে হবে। যদি কোনো বাক্য দ্যাট দ্বারা শুরু হয়, কোনো বাক্য যদি দ্যাট দ্বারা শুরু হয়, তাহলে আমরা অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত সবটাকে আমরা একটা সাবজেক্ট ধরবো, আর এই সাবজেক্ট আমরা মনে মনে ইট ধরবো, ইট। মনে মনে আমরা এটাকে ইট ধরবো। যদি আমরা মনে মনে ইট ধরে ফেলি তাহলে তোমরা দেখো দ্যাট হি লিভস ইন সিলেট ইজ নোন টু মি। সে যে সিলেট থাকে এটা আমার জানা আছে, তো আমরা ইট ইজ নোন টু মি। তো আমরা যদি মনে মনে সবটাকে সাবজেক্ট হিসেবে ইট ইউজ করি তাহলে উত্তরটা কি দাঁড়ায়, ইট ইজ নোন টু মি। তাহলে আমরা যদি টেক কোশ্চেন করে ফেলি, ইজন্ট ইট। তাহলে আমরা এই ধরনের বাক্য যদি পাই, কোনো বাক্য দ্যাট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এভাবে করব, দ্যাট, একটা উদাহরণ দিতে পারে, দ্যাট হি হ্যাজ মানি ইজ নট এনাফ, বন্ধুরা তোমরা একটু দেখো, দ্যাট হি হ্যাজ মানি ইজ নট এনাফ, অর্থাৎ তার কাছে যে টাকা আছে এটা পর্যাপ্ত না, যথেষ্ট না। তো দ্যাট হি হ্যাজ মানি, আমরা এই পর্যন্ত একটা সাবজেক্ট। আমরা বলেছিলাম যে এটাকে আমরা কি করব, মনে মনে ইট ধরবো। তাহলে আমরা ধরলাম ইট। এবার যদি সাবজেক্ট আমরা ইট ধরি, তো এই বাক্যটা আছে না বুধক, আমরা হাবুদু করলে ইজ ইট। ওকে, ইজ ইট। বন্ধুরা তোমরা আরেকটু দেখো, যদি কোনো বাক্যে অক্সিলারি সেন্টেন্স পাও তোমরা কীভাবে টেক করবা, হাউ ফাইন
দি বার্ড ইজ। হাউ ফাইন দ্য বার্ড ইজ, এখন তোমাকে ট্যাগ করতে হবে এটা। তাহলে তুমি বার আর বারবার একটা সাবজেক্ট ধরবা। তো এখানে বাক্যটা হাবুদুক আছে, তাহলে আমরা বি বারবার ইউজ করবো ইজ, তার পরিবর্তে নট, ইজেন্ট, আর বার্ডের পরিবর্তে ইট, ইজেন্ট ইট। হোয়াট এ স্যাড নিউজ ইট ওয়াজ। ইট ওয়াজ, তো আমরা এখানে যেটা করব এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা এখানে দেখব যে আমাদের বি ভার্ব ওয়াজ, তো আমরা উত্তরটাকে নাবুদুক করার জন্য ওয়াজন, আর ইট আমাদের সাবজেক্ট, এটা প্রনাউন অবস্থা আছে, ওয়াজন্ট ইট। তাহলে তোমরা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স পাও তাহলে তোমরা বি ভার্ব থাকলে এইভাবে করবো, আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে বি ভার্ব না থাকে কীভাবে করবো তোমরা একটু দেখো। হাউ ফাইন দি চিলড্রেন হাউ ফাইন দি চিলড্রেন স্যাং। শিশুরা কত মিষ্টি করে গান গেল, এটার বাংলা অর্থ এমন দাঁড়ায়। তাহলে আমরা দেখতে পেলাম এখানে আমাদের স্যাং ভার্বের পাস্ট ফর্ম, তো আমরা এর জন্য লিখব ডিড, তার জন্য নট, ডিডন্ট। চিলড্রেন এটা প্লুরাল ফর্ম, এর জন্য আমরা দেয়া লিখব। কিন্তু মনে রাখবা শিশু দিয়ে যদি একটা শিশুকে বোঝায়, এখানে শিশুরা, এই জন্য আমরা দেয়া লিখলাম। কিন্তু যদি একটা শিশু বোঝায়, দি চাইল্ড ইজ ক্রাইং, শিশুটি কাঁদছে, এই ক্ষেত্রে আমরা অক্সিলারি ইজ আছে আমাদের ইজেন্ট, আর এই চাইল্ডের পরিবর্তে আমরা ইট লিখব। আমরা জানি যে সাবজেক্ট যদি ইতর প্রাণী বা শিশু হয়, তাহলে তার পরিবর্তে কী হবে, এখানে ইট ইউজ করতে হবে। তোমাদের সুবিধার জন্য আরও দুই একটি উদাহরণ আমি বোঝাচ্ছি। তোমরা যদি কখনো এমন একটা বাক্য পাও তখন কী করবা, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। এমন বাক্য হয়তো তোমরা পেয়ে থাকতে পারো। এখানে দুইটা অংশ আছে, তাহলে আমরা যদি এই অংশটা করি তাহলে একই ক্ষেত্রে তুমি দুইটা অংশ দিয়ে ট্যাগ করতে পারবা। তো এটা যদি আমরা করি ইজেন্ট ইট, আর আমরা যদি ওই অংশটাতে করি ক্যান ইট, তাহলে দুইটাই কারেক্ট, ইজেন্ট ইট অথবা ক্যান ইট। তো আমরা দুইটা উত্তরে আমরা জেনে নিলাম, আমাদের পরীক্ষা হলে ইচ্ছা মতো একটা লিখতে পারবো। ওকে বন্ধুরা, যদি তোমরা এমন পাও সরি, এটা ট্যাগ করতে হলে তোমাদেরকে যা করতে হবে, সরি সাধারণত বক্তা নিজেই বলতে, যেমন ধরো আমি বলতে পারি আই অ্যাম সরি, তো আই অ্যাম সরি না বলে আমরা শুধু বলি সরি। এই ক্ষেত্রে মনে মনে একটা কি আছে, ধরো আই অ্যাম সরি, এখানে আই এম আছে, তো এখানে এমটাকে আমরা আর করব, আর নট দিব আরন্ট আই, অথবা এইনটাই যদি এমন পাওয়া যায়। যদি ট্যাগ কোশ্চেনে কখন তোমরা ওকে পাও, এটা তোমরা এমন করবা ইজেন্ট ইট। ওকে বন্ধুরা, আমরা আজকে ট্যাগ কোশ্চেন নিয়ে মোটামুটি তোমাদের সাথে একটা কথা বলেছি। আমি আশা করি তোমরা আমার আগের ক্লাসটা এবং আজকের এই ক্লাসটা যদি তোমরা একটু মনোযোগ দিয়া দেখো, তাহলে আমি আশাবাদী তোমাদের ট্যাগ কোশ্চেনের উপর মোটামুটি একটা ধারণা হবে। আমরা যদি সময় পাই ইনশাল্লাহ আবারও ট্যাগ কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। এই করোনাকালীন সময়ে তোমরা বাসার বাইরে যাবা না, বেশি বেশি জনজমায়েত যেখানে আছে সেখানে যাবা না, বাসায় থাকবা, বইয়ের সাথে থাকবা। আর স্যাররা যখন যে স্যারে অনলাইন ক্লাস দেয় ওই স্যারদের অনলাইন ক্লাসগুলো দেখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।